মাসেই হয়েছিল। বিয়েটা মাত্র 3 বা 4 বছর টিকেছিল। মেয়েটির 2টি বাচ্চাও ছিল। আমি তখনই বুঝে গিয়েছিলাম এই জাদুকর কোনো সাধারণ মানুষ নয়, আর আমাকে এর বিরুদ্ধে জিততে হলে অনেক কষ্ট করতে হবে। ওই মেয়েটার অবস্থা তখনও পাগলের মতো। সে হঠাৎ করে হেসে উঠত, আবার পরক্ষণেই কেঁদে ফেলত। আমি ওই মেয়ের মায়ের কাছ থেকে ওই মেয়ের স্বামীর একটা ছবি নিয়ে এলাম, আর তার উপরেই জাদু শুরু করলাম। আমি তাদের বাড়ির অবস্থা ধীরে ধীরে খারাপ করতে শুরু করলাম। সেই ছেলেটা অর্ধ পাগল হয়ে গেল, আর আমার জিনেরা ওদের বাড়িতে পাহারা দিতে লাগলো। তারপর লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। এখনো পর্যন্ত যারা আমাদের সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকের ঘটনায় যাবার আগে অনুরোধ করব যে দয়া করে আমার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস আর চাইবেন না। ঘটনাগুলো আমি শুধুমাত্র আপনাদের শোনানোর জন্য কালেক্ট করি, আর এই সীমানাটুকু আপনারা সবাই বজায় রাখবেন। আজকের ঘটনাটি পর্তুগালের সেই জাদুকরী আন্টির বলা ঘটনা। যারা পর্তুগালের আন্টিকে চেনেন না, ওনাদের উদ্দেশ্যে বলছি, তিনি এমন একজন মহিলা যিনি আগেও পর্তুগাল থেকে আমাদের ঘটনা পাঠিয়েছেন। তার দাবি তিনি নিজেই জাদু করেন এবং তিনি মনে করেন যে জাদু কোনো খারাপ কাজ নয়, বরং সমস্যা সেই সব মানুষের মধ্যে যারা জাদুকে খারাপ দিকে ব্যবহার করে। এটি তার ব্যক্তিগত বক্তব্য। আমি এই বিষয়ে কোনো দায়ভার নিচ্ছি না। এই ঘটনাটি আপনাদের শোনানোর একমাত্র উদ্দেশ্য হলো মানুষ যেন এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। অনেক লিসেনারের মধ্যে এই নিয়ে আলোচনা হয় যে আমি এইভাবে জাদুকে প্রমোট করছি, কিন্তু এই আমি কোনো কিছু প্রচার করি না, আবার কারো বিরুদ্ধেও কিছু বলি না। এই মহিলার ঘটনা শোনানোর উদ্দেশ্য শুধু আপনাদের এমন এক প্যারালাল ওয়ার্ল্ডের সাথে পরিচয় করিয়ে দেয়া, যে ওয়ার্ল্ড আমাদের মাঝে থাকলেও আমরা সেটা খালি চোখে দেখি না। চলুন আমরা সরাসরি আন্টির কাছে যাই। বলছেন জাদুকরী আন্টি। সাবিত, আশা করি তুমিও ভূত.com এর সবাই ভালো আছো। যেমনটা আমি আগেও বলেছি, কোনো নলেজেই হোক না কেন, সেটা বিজ্ঞান হোক, জাদুর জ্ঞান হোক বা আধ্যাত্মিক জ্ঞান হোক, যদি সেটা মানুষের ক্ষতির জন্য ব্যবহার করা হয় তাহলে সেটা সম্পূর্ণভাবে হারাম। কিন্তু যদি সেই একই জ্ঞান ভালোভাবে ব্যবহার করা হয়, ভালো কাজে ব্যবহার করা হয়, তাহলে সেটা করতে কোনো ক্ষতি নেই। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমার কাছে একটি বন্দুক আছে। তুমি যদি সেই বন্দুক দেখিয়ে কারো সম্পদ ছিনিয়ে নাও, তাহলে বন্দুক দিয়ে করা তোমার এই কাজটি হারাম হয়ে যাবে। কিন্তু সেই একই বন্দুক যদি সম্পদের রক্ষা করে, নিরাপত্তা দেয়, তাহলে আমি নিজেও অতীতে অনেক খারাপ কাজ করেছি। আমি মন থেকে এটা মেনে নিচ্ছি, আমি এই জ্ঞানের ভুল ব্যবহার করেছি, আর যেসব ভুল কাজে আমি এই বিদ্যা ব্যবহার করেছি সেগুলো আমার জন্য হারাম হিসেবেই গণ্য হবে। তবে এই কাজের মাধ্যমেই আমি যে কিছু ভালো কাজও করেছি, আশা করি তার ফলও ভালো হবে এবং সেই ফল আমি অবশ্যই পাব। আজ আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো তা শুনে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন এই কাজটি কিভাবে মানুষের ভালোর জন্য ব্যবহার করা হয়। প্রথমেই আপনাদেরকে বলি, এটা আজ থেকে 20 বছর আগের ঘটনা। ধরে নিন 2005 সালের কথা। সেই বছর আমি নতুন নতুন পর্তুগাল এসেছি। এখানে আসার পর মানুষ ধীরে ধীরে জানতে পারলো যে আমি এই ধরনের কাজগুলো করি। তখন একে একে অনেক মানুষ আমার কাছে আসতে শুরু করলো। তাদের মধ্যে একজন মহিলা ছিলেন যার নাম ছিল ফাতিমা। উনি একদিন আমার কাছে এসেছিলেন ওনার এক কাজের জন্য।
ওনাকে দেখে বেশ দুর্বল মনে হচ্ছিল। ওনাকে দেখেই আমি বুঝে গিয়েছিলাম যে ওনার ওপর জাদুর কোনো শক্তিশালী প্রভাব আছে। আমার অনুগত থাকা জিনেরা ওই মহিলাকে দেখা মাত্রই আমাকে বলেছিল যে আমাদের বাড়ির বাইরে কিছু শয়তান জিন অপেক্ষা করছে, অর্থাৎ সেই জিনগুলো যারা জাদুর মাধ্যমে ওই মহিলার উপরে ভর করেছিল। আমি ওই মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনার সমস্যা কি? উনি বললেন, আমি জানি না, আমি বেশিরভাগ সময় দুর্বল থাকি। মাঝে মাঝে আমি এমন সব কাজ করে ফেলি যা পরে আমি মনেই করতে পারি না। আমার স্বামী, আমার বাচ্চারাও বলে আমার কিছু মনে থাকে না। আমি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে আমার জিন মারুকে হাজির করলাম। মারু খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত তথ্য নিয়ে এসে আমাকে বলল যে এই মহিলাটির শাশুড়ি তার উপরে কালো জাদু করেছে, আর জাদু করার মূল কারণ হলো তার শাশুড়ি তার ছেলেকে পর্তুগাল থেকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চায়। উনি এও চান যে তার ছেলে পর্তুগালে না থেকে তার সঙ্গে বাংলাদেশেই থাকুক। আমি ওই মহিলাকে সেদিন চলে যেতে বললাম এবং পরের দিন তার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে আবার আসতে বললাম। পরের দিন মহিলা ওনার হাজব্যান্ডকে নিয়ে আমার কাছে এলেন। আমি যখন ওনাদের সবকিছু খুলে বলতে শুরু করলাম তখন ওনারা দুজনেই চমকে উঠেছিলেন। প্রথমে ওনার হাজব্যান্ড মনে করেছিলেন যে হয়তো তার স্ত্রী আমাকে এই সমস্ত কথা বলে দিয়েছেন যা আমি এতক্ষণ ওনাদের বললাম, কিন্তু যখন ওনার স্ত্রী কসম খেয়ে বললেন যে আমি এই আন্টিকে কিচ্ছু বলিনি, তখন ফাতিমার হাজব্যান্ড আমার কাছে এসে জানতে চাইলেন, আপনি কি করে এত কিছু জানলেন? আমি ওনাকে বললাম, আমার কাছে এমন কিছু জ্ঞান বা ইলম আছে যার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি। উনি তখন বললেন, আপনি ঠিকই বলেছেন, আমার মা আমার এখানে আসাটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। এখনও আমি ওনাকে ফোন করলে বারবার দেশে ফিরে যেতে বলেন, কিন্তু আমার তো সেখানে কোনো ভালো চাকরি নেই, কোনো ব্যবসা বাণিজ্য নেই, তাহলে আমি কিভাবে সেখানে ফিরে যাব? যখনই আমি মাকে এখানে আসতে বলি তিনি বলেন যে তিনি আসবেন না। আমি অনেক চেষ্টা করেছি, তার ভিসাও করিয়েছি, কিন্তু তিনি আসতে রাজি হননি। তা সত্ত্বেও আমি প্রতি বছর ওনার কাছে যাই। এর বেশি আমার পক্ষে আর কি করার আছে? আমি যখন ওনাকে বললাম আপনার স্ত্রীর ওপরে জাদু করা হচ্ছে এবং যিনি এই কাজটি করছেন তিনি আপনারই মা, তখন উনি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। ওনার প্রতিক্রিয়া একদম স্বাভাবিক ছিল। একবার ভাবুন তো, আমাদের কারোর মায়ের বিরুদ্ধে যদি কেউ এমন গুরুতর অভিযোগ করে তাহলে আমাদের প্রতিক্রিয়া কেমন হতে পারে? কিন্তু ফাতিমার হাজব্যান্ড খুবই ঠান্ডা একটা অবস্থার মধ্যে দিয়ে গেলেন। আপনার মাথা ঠিক আছে আন্টি? আপনি সব আজে বাজে কথা কেন বলছেন? আমার মা কেন আমার স্ত্রীর উপরে জাদু করতে যাবে? যখন উনি কোনোভাবেই বিশ্বাস করছিলেন না তখন আমি ওনার ওয়াইফকে আমার কাছে ডাকলাম। আমি ওনার মাথার উপরে হাত রেখে কিছু দোয়া পড়ে ফুঁ দিলাম, আর তখনই ফাতিমার উপরে জিন হাজির হয়ে গেল। জিন হাজির হওয়ার পরে সে সব কিছু বলতে শুরু করলো। এই ছেলের মা তার নিজের ছেলের বউয়ের উপরে জাদু করিয়েছে, আর সেটা করিয়েছে যেন ফাতিমা মারা যায় এবং ওনার ছেলে ওনার কাছে ফিরে যায়। ওই ছেলের মা হয়তো ভেবেছিল যে ওনার ছেলেকে ওনার স্ত্রী মিথ্যা বলে পর্তুগালে আটকে রেখেছে, অর্থাৎ ওনার ছেলে দেশে ফিরতে চায় কিন্তু স্ত্রীর কারণে পারছে না। ওই ব্যক্তিটি যখন তার স্ত্রীর ওপর জিনের ভর দেখলেন এবং নিজের ওয়াইফকে পুরুষ কণ্ঠে কথা বলতে শুনলেন তখন তিনি হঠাৎ করে ভীষণ ভয় পেয়ে গেলেন এবং মনে হলো যে উনি কিছুই বিশ্বাস করতে পারছেন না। এরপর আমি ওনার ওয়াইফের ওপর থেকে জিনের প্রভাব সরিয়ে নিলাম। এরপর উনি চুপচাপ উঠে ওনার ওয়াইফকে নিয়ে বাড়ি চলে গেলেন। সম্ভবত বাড়ি গিয়ে উনি ওনার মায়ের সঙ্গে সব বিষয়ে কথা বলেছিলেন। আমি পরে জানতে পেরেছিলাম যে ওনার মা তখন কোনো এলিগেশনই স্বীকার করেননি, এমনকি তিনি কসম করে বলতে লাগলেন যে তিনি কোনো জাদু করেননি। ওই কথাগুলো ফাতিমা পরের দিন এসে আমাকে বলেছিল। আমি তখন ভাবছিলাম যে যখন কোনো ছেলে তার মাকে এই ধরনের কথা বলবে তখন সেই মা হয়তো মুখে স্বীকার করবে না যে সে জাদু করাচ্ছে, কিন্তু অন্ততপক্ষে ভয় পেয়ে হয়তো সেই মা জাদু বন্ধ করে দেবেন। কিন্তু ফল হলো উল্টো। কয়েকদিন পর ওই মেয়েটি আবার আমার কাছে এসে বলল, আন্টি, পরিস্থিতি এখন আরও খারাপ হয়ে গেছে। এখন আমাদের ঘরে থালা বাসন ভাঙতে শুরু করেছে। বাসন থেকে একটা অদ্ভুত পচা গন্ধ আসে, আলমারির ভেতরে রক্তের ছোপ দেখা যায়, আর জাদুর যেসব লক্ষণ থাকে যেমন ভয়ঙ্কর স্বপ্ন দেখা, নিজেকে মারা যেতে দেখা, বিভিন্ন পশুকে নিজের ওপর হামলা করতে দেখা, এই ধরনের সব কিছু হচ্ছে। ফাতিমা আমাকে এই জাদুর আলামতগুলো দিচ্ছিল। আমি এবার আমার সামাইলকে হাজির করলাম।
সামাইল এসে আমাকে বলল যে তার মা জাদু আরও অনেক শক্তিশালীভাবে করছে। এর মানে হলো তিনি এখন আরও বেশি ভয় পেয়ে গেছেন। ওনার মনে হচ্ছে যে ওনার ছেলের কাছে সব খবর পৌঁছে গেছে, তাই যত দ্রুত সম্ভব এই কাজটি শেষ করতে হবে। আমি আমার জিনদের জিজ্ঞেস করলাম, দেখো তো এই মেয়ের শাশুড়ি কতটা জিন পাঠিয়েছে, কতজন জিন তারা, বাড়িতে ডিউটিরত অবস্থায় কতজন আছে। আমার জিনটি যে আমাকে খবর দিচ্ছিল সে জানালো প্রায় 20 জন জিন আছে যারা অনবরত ফাতিমার বাড়ি ঘিরে রেখেছে এবং ওনার বাড়িতে ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে। আমি কিছু পানি পড়া তৈরি করে ওই মেয়েটিকে দিয়ে বললাম, তুমি যাও, তোমার বাড়ির চারিদিকে এই পানিগুলো ছিটিয়ে দাও, তারপর যা হবে আমাকে ফোন করে জানিও। প্রায় 3 ঘন্টা পর ফাতিমার ফোন এলো। সে বলল, আন্টি, আমি পানি ছিটানোর সঙ্গে সঙ্গে চারিদিকে এমনভাবে ধোঁয়া ছড়িয়ে পড়ল, মনে হচ্ছিল কোথাও মাংস পোড়ানো হচ্ছে। এমনকি কিছু প্রতিবেশীও আমার কাছে এসে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা, আপনাদের বাড়ি থেকে এমন পোড়া গন্ধ আসছে কেন? আমি ওই মেয়েটিকে বললাম, তুমি এখন আর কোনো চিন্তা করো না। যে জিনগুলোকে জাদুর মাধ্যমে তোমার বাড়িতে পাঠানো হয়েছিল এবং যাদের দায়িত্ব ছিল তোমার উপরে ঘৃণা ছড়ানো, রোগ ছড়ানো আর বিভিন্ন সংকট তৈরি করা, এই পানি পড়ার মাধ্যমে তারা সবাই পুড়ে মারা গেছে। তোমার শাশুড়ি জাদু করাচ্ছেন, কিন্তু তিনি যে জাদুকরের মাধ্যমে এই কাজ করাচ্ছেন তার কাছেও বার্তা পৌঁছে গেছে, আর আশা করা যায় যে সে আর কখনো এই ধরনের কাজ করার সাহস করবে না। আমার ধারণা মতে ঠিক তেমনটাই হয়েছিল। প্রায় 2 দিন পর সেই মেয়েটি আবার আমার কাছে এলো, তার হাতে একটি মিষ্টির বাক্স। সে এসে বলল যে তার শাশুড়ি কাল তাকে নিজেই ফোন করেছিলেন, তিনি কাঁদছিলেন এবং নিজের অপরাধের জন্য বারবার ক্ষমা চাইছিলেন। তিনি এবার আর অস্বীকার করেননি যে তিনি ছেলেকে ফিরিয়ে আনার জন্য জাদু করিয়েছেন। যদিও তিনি জাদুর কথা স্পষ্টভাবে বলেননি, তবে অন্তত এটা মেনে নিয়েছিলেন যে তিনি একটি খারাপ কাজ করেছেন। যাই হোক, আল্লাহর শুকরিয়া যে আমি এই ভালো কাজের একটি মাধ্যম হয়েছি। আল্লাহ আমার মাধ্যমে ওই মেয়েটিকে বাঁচিয়ে দিয়েছেন এবং তার সংসারটাকেও। এরকমই আরও একটি ঘটনা আছে। হাবিব নামে এক ছেলে ছিল যার বয়স 8-9 বছর হবে। তার বাবা মা একদিন আমার কাছে তাকে নিয়ে এসেছিলেন। ছেলেটিকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে ওর ওপর কিছু শয়তানি শক্তির প্রভাব আছে। ছেলেটির মুখের হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, সে কোনো সাধারণ বাচ্চা ছিল না, এবং তার উপরে যে শয়তানি ছিল সেটিও খুব শক্তিশালী ছিল। সে আমার সামনে এসে এমনভাবে আসন গেড়ে বসেছিল যেমনটা আমি অনেক সময় অনেক পজেসড ব্যক্তিকে বসতে দেখতাম, খুবই একটা প্রাইড নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে এরকম। প্রথমে আমি তাকে দেখেই হাসলাম। আমি বললাম, বাবা, একটু শান্তভাবে বসো, এটা কি ধরনের বসা? তখন সে বেশ অভদ্রভাবে আমাকে জবাব দিয়েছিল। ওনার একটি পাকিস্তানি পরিবার ছিল যারা সম্প্রতি এখানে এসেছেন। সেই ছেলেটি উর্দুতেই কথা বলছিল এবং সে বলছিল, নিজের কাজ কর, আমাদের দেখা কত শক্তি আছে তোর। আমি দেখতে পাচ্ছিলাম যে তার বাবা মা কতটা ভয় পেয়েছে। তার মায়ের হাত পর্যন্ত কাঁপছিল। আমার সামনেই ছেলের এমন অবস্থা, আর সে যেভাবে আমার সাথে কথা বলছিল তা দেখে আমি সহজেই বুঝতে পারছিলাম যে সে বাড়িতে কী ধরনের আচরণ করত। আমি চোখ বন্ধ করে কিছু দোয়া কালাম পড়া শুরু করলাম। কিছুক্ষণ পড়ার পর আমার 4 জন জিন আমার সামনে এসে হাজির হলো। এটা স্বাভাবিক যে ছেলেটির ওপরে যে শয়তানটি আছে সে আমার জিনকে দেখতে পাবে বা জিনদের দেখতে পাবে। ওরা যখন দেখলো যে আমার জিনেরা আমার কাছে দাঁড়িয়ে আছে, আমি ওই ছেলেটির মুখে স্পষ্ট ভয় দেখতে পেলাম। হঠাৎ করেই সে হাঁটু গেড়ে এমনভাবে বসে গেল যেন সে আমারই অনুগত খাদেম। আমি যখন ওকে জিজ্ঞেস করলাম, বলো তো তুমি কে, আর তোমাকে এই বাচ্চার উপরে কে পাঠিয়েছে? তখন ওই শয়তানটি বলতে শুরু করলো, আমি এই বাচ্চার সঙ্গে ছোটবেলা থেকে আছি। যেই হাসপাতালে ওর মায়ের ডেলিভারি হয়েছিল সেখানেই আমি এই শিশুটিকে পছন্দ করে ফেলেছিলাম, আর তখন থেকে এর সঙ্গে আছি। আমি ওকে জিজ্ঞেস করলাম, এখন বলো তুমি কি চাও? ও বলল, চাইছিলাম তো এই শিশুর সঙ্গে ওর মৃত্যুর আগ দিন পর্যন্ত থাকবো, কিন্তু এখন আপনারাই বলুন আমাকে কি করতে হবে। আমি ওকে বললাম, এই শিশুকে ছেড়ে এখনই চলে যাও, আর এই শিশুর ভেতরে থাকার কারণে এর শরীরে যে সমস্ত রোগ এসেছে সেগুলোর সমাধান করে দিয়ে যাও। আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেলেটি হঠাৎ করেই কষ্ট পেতে শুরু করলো। হাবিবের বাবা মাও এভাবে কষ্ট পেতে দেখে আতঙ্কিত হয়ে পড়লেন এবং আমার কাছে এসে বললেন, ওর কি হয়েছে, কি হচ্ছে এসব? আমি হাতের ইশারায় ওনাদের চুপ থাকতে বললাম। হাবিবের শরীর যেন ধনুকের মতো মেঁকে যাচ্ছিল, মুখ দিয়ে লালা পড়ছিল, চোখে
ফ্যাকাশে একটা ভাব চলে এসেছিল। নিজের ছেলের এই অবস্থা দেখে ওনারা সহ্য করতে পারছিলেন না, বারবার হাবিবের কাছে যেতে চাচ্ছিলেন, আর আমি ওনাদের বাধা দিচ্ছিলাম। প্রায় আধ ঘন্টার মতো চলল এই অবস্থা। এরপর হাবিব ছেলেটি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠে বসল। এবার তার ভেতর থেকে আসা শয়তানের কণ্ঠস্বর অনেক দুর্বল শোনাচ্ছিল। সে আমাকে বলল, যেমনটা আপনি বলেছিলেন আমি ঠিক সেটাই করেছি, এখন বলুন আপনার কি আদেশ। আমি বললাম, এখান থেকে এখনই চলে যাও, আর যদি কোনোদিন এই বাচ্চার কাছে ফিরে আসো তাহলে এখান থেকে আর জীবিত ফিরতে পারবে না, আর যাওয়ার আগে আমাকে কোনো চিহ্ন দিয়ে যাও। সে বলল, আপনি আদেশ দিন, কি চিহ্ন দেব? আমি দরজার দিকে ইঙ্গিত করে বললাম, বেরোনোর সময় এই দরজায় টোকা দিয়েছেও। আমার জন্য এটা রোজকার কাজ ছিল। আমি অনেক দিন ধরে এই কাজগুলো করছি, কিন্তু যারা সেখানে উপস্থিত ছিল ওনারা এটা দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন। প্রায় 30 সেকেন্ড পর দরজায় টোকা দেওয়ার একটা শব্দ এলো। আমি দেখে হালকা হাসলাম, কিন্তু ওখানে বসে থাকা মানুষগুলোর মুখে আমি স্পষ্ট ভয়ের ছাপ দেখলাম। তৃতীয় ঘটনাটি ঘটেছিল আরও বেশি ভয়ের। এই কেসে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছিল, কারণ জাদুকরটি ছিল আমার থেকে অনেক শক্তিশালী। তার কাছেও নিজের অনুগত জিন ছিল। ঘটনাটা এমন ছিল যে একদিন আমি বসে ধ্যান করছিলাম, আমার মেয়ে আমার কাছে এসে বলল, আম্মা, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, কে? পরিচিত কেউ? না, একজন আন্টি মনে হচ্ছে, ওনার সাথে দুটি মেয়েও আছে। আমি বললাম, ওনাদের ভেতরে নিয়ে আসো। আমি কিছুক্ষণ পর ওনাদের কাছে গেলাম। যখন আমি ওনাদের কাছে গেলাম, দুই মেয়ের মা আমার পায়ের কাছে পড়ে কাঁদতে শুরু করলেন। আমি খুব কষ্টে ওনাকে তুলে সোফায় বসালাম। আমি ওনাদের পাশে বসে মহিলাকে শান্ত করার চেষ্টা করলাম আর বললাম, আপনি কেন এত চিন্তিত হচ্ছেন? উনি আমাকে অনেক বড় এক ইতিহাস শোনালেন, যা আমি এখানে আপনাদেরকে ছোট করে বলছি। ওনার মেয়ের দেশেই বিয়ে হয়েছিল। বিয়েটা মাত্র 3-4 বছর টিকেছিল, দুটি বাচ্চাও হয়েছে। এরপর মেয়েটির হাজব্যান্ড অন্য কারো দিকে চলে গেছে। এই কারণেই হাজব্যান্ড আর ওয়াইফের মাঝখানে ঝগড়া শুরু হলো। তারপর পরিস্থিতি এতটাই খারাপ হলো যে তাদের ডিভোর্স হয়ে গেল। কিন্তু আসল ঘটনা ডিভোর্সের পর থেকে শুরু হলো, আর সেটা ছিল বাচ্চাদের কাস্টাডির ব্যাপার। মা তার বাচ্চাদের ছাড়া থাকতে পারছিলেন না, কিন্তু ওই চরিত্রহীন বাবা বাচ্চাদের দিতে চাচ্ছিলেন না। মা কোর্টে কাস্টাডির জন্য আবেদন করলে মেয়ের হাজব্যান্ড কোর্টকে বললেন যে এই মেয়েটা পাগল, আর বাচ্চারা পাগল মেয়ের কাছে থাকতে পারবে না, যদিও ওই মেয়েটি সম্পূর্ণ সুস্থ ছিল। মেয়েটার হাজব্যান্ড আসলে তাকে অনেক পাগল বানানোর চেষ্টা করেছে। ওনারা ডাক্তারের নকল সার্টিফিকেট বানিয়ে নিয়ে এসেছিল, আর এই ধরনের সব প্রমাণ তারা কোর্টে হাজির করেছিল। এমনকি মেয়েটাকে কোর্টে পাগল প্রমাণ করার জন্য তারা জাদুরও সাহায্য নিয়েছিল, আর একজন খুব বড় জাদুকরের শরণাপন্ন হয়েছিল, তাকে ভালো টাকাও দিয়েছিল। যখন মেয়েটাকে কোর্টে হাজির করা হয় তখন সে অদ্ভুত অদ্ভুত সব আচরণ করতে শুরু করলো। জাজের সামনে এমন অদ্ভুত কথা বলতে শুরু করলো যে তারা ধরেই নিল মেয়েটি সত্যি পাগল। তার মা এই সমস্ত বলে কান্না করছিলেন, আর আমি ওনাকে সান্ত্বনা দিচ্ছিলাম। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, এই দুই মেয়ের মধ্যে রোগী কোনটা? কারণ দুজনেই বোরখা পরা। তাদের মা একটা দিকে ইশারা করে বললেন, ও। আমি জিজ্ঞেস করলাম, আপনারা পর্তুগালে কবে এসেছেন? মামলার শুনানি শেষ করে গত মাসেই এসেছি। ওনার মেয়ের আচরণ দিন দিন তারপরে অবনতির দিকে যাচ্ছিল, তাই ওনারা আমার এক ভক্তের মাধ্যমে এখানে এসেছেন। মেয়েদের মা বলছিলেন যে তিনি এখন এই দুর্ভোগের সমাধান চান। উনি এও চান যে তার নাতি নাতিরাও ওনার কাছে এসে থাকুক। আমি ওই মেয়েটার বোরখা খুলে তাকে ডাকলাম। মাথায় হাত রাখতেই আমার শরীর কেঁপে উঠল। সত্যি অনেক ভারী ধরনের জাদু করা হয়েছিল। তখনই আমি বুঝে গিয়েছিলাম এই জাদুকর কোনো সাধারণ মানুষ নয়, আর আমাকে এর বিরুদ্ধে জিততে হলে অনেক কষ্ট করতে হবে। ওই মেয়েটার অবস্থা তখনও পাগল পাগলই ছিল। সে হঠাৎ করেই হেসে উঠত, আবার পরক্ষণে নিজেই কেঁদে ফেলত। কখনো বলতো, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, আবার কখনো নিজের পা ধরে বলতো, আমাকে ক্ষমা করে দিন, আমাকে এই লোকগুলোর হাত থেকে বাঁচান। আমি আলমারি থেকে একটা তাবিজ নিয়ে ওর গলায় পরিয়ে দিলাম। তাবিজটা গলায় পরানোর সঙ্গে সঙ্গেই ওর অবস্থা একটু ভালো হলো, কিন্তু এটা ছিল সাময়িক সময়ের জন্য। আমাকে একটি সম্পূর্ণ ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে জাদুর প্রভাব আর না থাকে। আমি ওই মেয়েটির মাকে আশ্বস্ত করলাম এবং বললাম যে আপনি এখন বাড়ি চলে যান, আমাকে 3 দিন সময় দিন, আমি দেখব কি করতে পারি।
সেই মেয়ের মা আমাকে অনেক দোয়া দিয়ে সেখান থেকে চলে গেলেন। আমি টানা 3 রাত জেগে কাটালাম, আর সেই রাতগুলোতে আমি বুঝতে পারলাম যে যা কিছু হতে চলেছে তা অনেক বিপজ্জনক। এতে মেয়েটির জীবনও চলে যেতে পারে। আমরা জাদুকররা কখনোই একে অপরের সঙ্গে সরাসরি লড়াই করি না। আমরা একে অপরকে বার্তা দেই, কিন্তু লড়াইটা আমাদের উদ্দেশ্য নয়। এটা অনেকটা 2 আইনজীবীর মধ্যের লড়াইয়ের মতো। যেমনটা আমি প্রথম ঘটনাটিতে বলেছিলাম, যেখানে আমি ওই জাদুকর জিনগুলোকে জ্বালিয়ে দিয়েছিলাম, সে তার জ্ঞান দিয়ে এটা বুঝিয়ে দিয়েছিল যে আমার আধ্যাত্মিক শক্তি বা আমল তার থেকে অনেক বেশি, তাই সে নিজেই সেখান থেকে পিছিয়ে গিয়েছিল। এখন ঠিক একইভাবে যখন এটা ধারণা হলো যে ওই মেয়েটার ওপর যিনি জাদু করেছেন তিনি কতটা শক্তিশালী, তখন আমি তাকে আমার শক্তি দেখিয়েছি। কিন্তু আমরা একে অপরের সঙ্গে সরাসরি লড়াই করতে যাইনি। আমি ওই মায়ের কাছ থেকে ওই মেয়েটির স্বামীর একটা ছবি নিয়ে এলাম, আর আমি তার উপরেই জাদু শুরু করলাম। আমি তাদের বাড়ির অবস্থা ধীরে ধীরে খারাপ করতে শুরু করলাম। সেই ছেলেটা প্রায় অর্ধ পাগল হয়ে গিয়েছিল। আমার জিনরা ওদের বাড়িতে সবসময় পাহারায় থাকতো এবং তাদের বাড়িতে নানান রকম ক্ষতি করত। তারপর আমি একদিন ওর মাকে ডাকলাম। এখন আপনি ছেলের মাকে ফোন করে বলুন ওনারা যেন জাদু করানো বন্ধ করে দেন। যদি ওনারা এই কাজ বন্ধ করেন তাহলেই ওনাদের বাড়িতে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। যাই হোক, ওই ছেলের পরিবার নিজেরাও এই পরিস্থিতি নিয়ে অনেক বিরক্ত এবং বিপর্যস্ত ছিল। আমি তাদের মানসিক অবস্থা এমনভাবে দুর্বল করে দিয়েছিলাম যে ওদের কোনো ধারণাই হচ্ছিল না তাদের উপরে জাদু হচ্ছে নাকি অন্য কিছু। যখন মেয়ের মা ওদের এই খবর জানালেন যে আসলে কি হচ্ছে, তখন ছেলের পরিবার তৎক্ষণাৎ রাজি হয়ে গেল সমঝোতা করতে। তারপর এই বলে ঠিক হলো যে ওই ছেলে আর মেয়ে অর্থাৎ হাজব্যান্ড আর ওয়াইফের 2 বাচ্চার মধ্যে একজন বাবার কাছে থাকবে, একজন মায়ের কাছে। ওনারা সেই জাদুকরের কাছে গিয়ে ওনাদের জাদুও ফিরিয়ে নিয়েছিলেন। তারপর আমি এখান থেকে আমার জাদু বন্ধ করে দেই। এই ধরনের আরও অনেক ঘটনা আছে যা আমি ভবিষ্যতেও আপনাদেরকে বলবো। যদি আপনারা চান, চাইলে সাবিতের মাধ্যমে আপনাদেরকে জানাবো আর একে একে সব কাজের কথাই বলবো। কিন্তু এর মধ্যে আমি একটা মজার কথা অবশ্যই আপনাদের জানাতে চাই। এই জাদু আমি আসলে কিভাবে শিখেছি, আমাকে কি কি কঠিন ধাপ পেরোতে হয়েছে, আর এটা সত্যি যে জাদু শিখতে গেলে আপনাকে অনেক খারাপ কাজ করতে হয়, শয়তানের সাহায্য নিতে হয়। এসব যখন আমি আপনাদের পরের ঘটনায় পাঠাবো তখন বিস্তারিতভাবে বলবো। আমি ভূত.com প্ল্যাটফর্মকে এই কারণে বেছে নিয়েছি কারণ এখানে সত্য ঘটনা শোনানো হয়, আর একজন জাদুকর হিসেবে আমি সব বুঝি। আমি আপনাদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও আপনাদের কাছে এমন আরও অনেক ঘটনা পাঠাতে থাকব। প্রথম যেদিন আমার ঘটনা প্রচার করা হয় সেদিন যতজন মানুষ নিজের এবং মায়ের নাম কমেন্টে লিখেছিলেন তাদের সবাইকে আমি কিছু না কিছু জানান দেওয়ার চেষ্টা করার সাথে সাথে সবার জন্য অনেক দোয়াও করেছিলাম। আশা করি আপনাদেরও তাতে কিছু না কিছু লাভ হয়েছে। বাকিরাও আমাদের দোয়ায় সবসময় থাকবেন। এই বলে জাদুকরী আন্টি নিজের ঘটনা বলা শেষ করেন এবং আবারও নতুন ঘটনা নিয়ে আসার প্রতিশ্রুতি দেন। এই বলে সাবিত আলমও শেষ করেছেন তার ঘটনা। থ্যাংক ইউ সাবিত আলম এরকম একটা ঘটনা কালেক্ট করে নিয়ে আসার জন্য। আশা করছি ভবিষ্যতেও আমরা ওনার ঘটনা পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ শুনলেন তাদেরকেও অনেক ধন্যবাদ। লম্বা সময় আমাদের সঙ্গে আছেন। ঠিক একইভাবে যিনি ঘটনাটি পাঠিয়েছেন বা এই ঘটনাটি আসলে যার, তাকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন, কারণ 2010 সাল থেকেই আমি জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন।
আজিম। আমি এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। পড়ালেখায় অনেক ব্যস্ত থাকি, তাই ভূত.com আসা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। লিখে পাঠাচ্ছি ঘটনাটি। শুরুতে বলে রাখি, আমার লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি 2010 সাল থেকে ভূত FM শুনি, এখন ভূত.com। কিন্তু ভয়ানক কাহিনী আর হাজারো ঘটনা শুনতে শুনতে কোনো একদিন যে আমার সাথেও এরকম একটা ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি। ঘটনাটি হয়তো ভয়ের নাও হতে পারে, কিন্তু সম্পূর্ণ সত্য, যা আমার সাথে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। ঘটনার শুরুতে কিছু কথা বলে রাখা ভালো যে আমার বাসা যেহেতু গ্রামে, তাই আমার গ্রাম্য ভাষায় সামনের রুমকে আমরা বারান্দা বলি এবং পেছনের রুমকে বলি বারিন্দা। মাঝখানে যে ঘরটা থাকে তাকে আমরা বড় ঘর বলে থাকি। আমাদের ঘরটা অনেক বড়, যার কারণে আমাদের চারিদিকেই রুম রয়েছে। আমাদের যে বড় ঘর, ঠিক ঘরের পাশে একটি রুম রয়েছে। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাই। আমার সাথে প্রথম যে ঘটনাটি ঘটে আজ থেকে 6 মাস আগে, যখন আমি বারান্দায় ঘুমাতাম। আমাদের সামনের বারান্দায় দুই পাশে 2টি খাট রয়েছে। ডান দিকের খাটে আমি ঘুমাতাম, আর বাম দিকের খাট পুরোপুরি ফাঁকা থাকতো। আব্বু আর আম্মু বড় ঘরে ঘুমাতো। ডান দিকের খাটে যদিও অনেক আগে থেকেই আমি ঘুমাতাম, কিন্তু সেদিন ঘটে যায় প্রথমবারের মতো এক ভয়ানক ঘটনা। আমি প্রতিদিনের মতো একাই ঘুমাচ্ছিলাম। আমি বাম দিক হয়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মাঝরাতে দেখলাম আমার শরীরটা কেমন যেন নড়ছে। যেমনটা কাউকে দোলনায় বসিয়ে দুলালে ফিল হয়, ঠিক তেমন। আমার চোখে প্রচণ্ড ঘুম ছিল তখন, কিন্তু এই দোলানোর জন্য আমার ঘুম আস্তে আস্তে ভেঙে যেতে শুরু করলো। আমি যখন পুরোপুরি জেগে উঠলাম, ঠিক তখনই আমি দেখলাম আমার শরীরটা নড়ছে। আমি তখনও বাম দিকেই ফিরেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে পেছন দিক দিয়ে ধরে দুলাচ্ছে। আমি হঠাৎ পেছন দিকে তাকাই, কিন্তু কিছুই দেখতে পাই না। যখন আমি পেছনের দিকে তাকাই, ঠিক তখন কিছু একটার মুখ আমার ঘাড়ের সাথে ছিল, যা নিঃশ্বাস ফেলছিল। আমি পুরোপুরি ফিল করতে পারছিলাম। এমন অবস্থায় আমি থমকে গিয়ে উঠে বসলাম। পাশ থেকে ফোন নিয়ে দেখি রাত 2টা বাজে। তারপরও আমি অত ভয় পাইনি। তাও আমি আয়াতুল কুরসি পাঠ করতে লাগলাম। কিন্তু যখন আমি আয়াতুল কুরসি পাঠ করছিলাম, ঠিক তখন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার শরীর শিউরে ওঠে। কেমন যেন হঠাৎ করে শীত লাগছিল, কিন্তু তখন ছিল গরমকাল। আমার যখন এরকমটা লাগছিল, তখন আমি কয়েক সেকেন্ডের জন্য আয়াতুল কুরসি পাঠ বন্ধ করি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, আমি যখন আয়াতুল কুরসি পাঠ বন্ধ করি, ঠিক তখন আমার শরীর স্বাভাবিক হয়ে যায়। তারপর আমি পুরো আয়াতুল কুরসি সূরাটা শেষ করি, এবং এই শেষ করার আগ পর্যন্ত আমার শরীরের প্রত্যেকটা পশম কেন যেন দাঁড়িয়ে যাচ্ছিল। আমি আরো ভয় পেতে শুরু করলাম। কেন এমনটা হলো নিজেকে প্রশ্ন করতে লাগলাম। ওই দিন রাতে আর বিশেষ কিছু ঘটেনি। তারপর প্রতিদিন রাতে টুকটাক কিছু না কিছু ঘটনা আমার সাথে ঘটতো। প্রতিদিন যেহেতু এরকমটা হতো, তাই আমি সিদ্ধান্ত নেই আমাদের বড় ঘরের সাইডে যে রুমটি রয়েছে সেই রুমে ঘুমাবো। কিন্তু সেটা ছিল আমার সব থেকে বড় ভুল। রুমের ভেতর প্রথম দিন, ঘড়িতে তখন রাত 11টা। আমি যখন ঘুমোতে গেলাম, ঠিক তখন ঘুমানোর আগে আমি একটু ফোন ইউজ করছিলাম। ওই দিন আমি গেম খেলার চিন্তা ভাবনা করি। যেমন ভাবনা তেমন কাজ, আমি গেম খেলা শুরু করি। গেমটি হচ্ছে ফ্রি ফায়ার। গেমের নাম কেন বললাম সেটা একটু পরেই জানতে পারবেন। একটু একটু শীত পড়েছিল তখন, মানে শীতকালের সময়। একেবারে যে বেশি শীত তাও না। তো আমি একটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে গেম খেলছিলাম। ঠিক কিছুক্ষণ পর আমার সাথে যা ঘটল, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি গেম খেলতে খেলতে একটা সময় আমার পা কাঁথার মধ্যে নাড়াচাড়া করাচ্ছিলাম। হঠাৎ আমি আমার পা একটা জায়গায় রাখলাম। সাথে সাথে আমার মনে হলো কারো একজনের পায়ের ওপর আমার পাটা পড়েছে। যেমনটা আমরা কারো পায়ের ওপরে পা রাখি, একটা অনুভব হয়, ঠিক তেমন লাগছিল আমার কাছে। তখন মোবাইল স্ক্রিনে গেম চলছিল, কিন্তু তখনও আমি কোনো ভয় পাইনি। ভয়টা পেয়েছিলাম তখন, যখন আমি গেমের মধ্যে মন না দিয়ে অনুভব করতে লাগলাম, এটা কি আসলেই একজনের পা?
এরকম করে যখন আমি 5 সেকেন্ডের মতো অনুভব করলাম, তখন মনে হলো সত্যি সত্যি একজনের পা। যখন আমি পুরোপুরি নিশ্চিত হলাম, ঠিক তখন আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। মনে হচ্ছিল এখনই আমি এখানে অজ্ঞান হয়ে যাব। আমার দম বন্ধ হয়ে আসতে শুরু করলো। কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না। কেমন যেন মনে হচ্ছিল আমার শরীরের সব শক্তি শেষ হয়ে গিয়েছে। তারপর আমি মনে মনে একটু সাহস জন্মালাম। আমি পাটা তেমনভাবে রেখেই উঠে বসলাম এবং খাতাটা সরিয়ে আমার মোবাইলের আলো দিয়ে যা দেখলাম, আমার পাটা খাটের সাইডে একটা কাঠের ওপরে রয়েছে। আমি আমার পাটা কাঠের ওপর থেকে উঠিয়ে আবার রাখলাম, কিন্তু এখন ঠান্ডা। অনেকবার এরকম করে দেখেছি, কিন্তু সেখানে আর গরমের অনুভূতি পেলাম না। কাঠ পুরোপুরি ঠান্ডা হয়ে রয়েছে। তাহলে এতক্ষণ যে গরমের অনুভূতি হলো, সেটা কি ছিল আজও আমি জানি না। আমি তখন ভাবছি, কি হয়ে গেল এটা? নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, এমন ভয়ানক কাহিনী আমার সাথে ঘটেছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, গেম খেলার মধ্যে আমার হঠাৎ মনোযোগ পায়ের দিকে কেন গেল, যেখানে এই গেম খেললে পাশে কি হচ্ছে না হচ্ছে একেবারেই বোঝা যায় না যতক্ষণ না পর্যন্ত গেমটা শেষ হয়। আর তার চেয়ে বড় কথা হলো, তখন ছিল শীতকাল। খাটের সাইডে কাঠ কেন গরম থাকবে? যাই হোক, তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানোর চেষ্টা করি। কিছুতেই ঘুম আসছে না। রাত তখন 2টা। আমার চোখে হালকা হালকা ঘুম। এমন অবস্থায় আমার 2টি পা ওপরের দিকে উঠে আবার নিচে ধপাস করে পড়ল। সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল এবং আমি লাফ দিয়ে উঠে বসে পড়লাম। আর আমার শরীরটা ভয়ে কাঁপতে লাগলো। আমি খানিকটা অবাক হলাম, আমার সাথে কি হচ্ছে আসলে। জাস্ট আমার পা 2 থেকে 3 হাত ওপরে উঠে আবার নিচে পড়েছে। আমি অনেক ভয় পেয়েছিলাম। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। আমার মনে হচ্ছিল আমার আশেপাশে কেউ একজন আছে। সকালবেলা আমি আমার আম্মু আব্বুকে এই ঘটনাটি খুলে বললাম, কিন্তু তারা সম্পূর্ণ বিশ্বাস করল না। এই দিনের পর থেকে আমি ওই রুমের ভেতরে রাতের বেলা ঘুমোতে পারতাম না। ঘুমোতে গেলে আমার শুধুই মনে হতো আমার আশেপাশে কিছু একটা আছে। তাছাড়া টুকটাক বিভিন্ন ধরনের সমস্যা হতো। এমনও হয়েছে যে মাঝরাতে আমি এতটা ভয় পেয়েছি, আমি রুম থেকে বালিশ নিয়ে বারান্দায় এসে মাঝরাতে ঘুমাতে হয়েছে। প্রায় 1 মাস আমি ওই রুমের ভেতরে ছিলাম। এই 1 মাসে আমি রাতের বেলা একসাথে 1 ঘন্টা ঘুমিয়েছি কিনা তাও সন্দেহ। আমার শরীরও খারাপ হয়ে যাচ্ছিল। তাই আমি সিদ্ধান্ত নেই আমি আবার বারান্দায় ঘুমাবো। যেহেতু আগের বার ডান পাশের খাটে আমার সমস্যা হয়েছিল, তাই আমি বাম পাশের খাটে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। কিন্তু এইখানেও সেই একই সমস্যা। সারাদিন আমার ভালোই যেত, কিন্তু যখন আমি ঘুমোতে যেতাম তখনই আমার মনে হতো আমার চারপাশে কিছু একটা আছে। মনে হতো সকল ভয় আমার উপর বাসা বেঁধেছে। কিন্তু আমি জানতাম না এখানে আমার সাথে আরও একটি ভয়ানক কাহিনী ঘটবে। বলে রাখা ভালো, আমাদের ঘরের বাইরে সামনে একটি লাইট জ্বলতো, প্রতিদিন রাতে জ্বলতো। ওই লাইটের আলোতে আমি আমাদের বারান্দার সব কিছু দেখতে পেতাম। আমি তখন ফোন ব্যবহার করছিলাম। রাত তখন আনুমানিক 12টার মতো বাজে। হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়। ঠিক তখন এমন একটা কাহিনী ঘটে যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যখনই ইলেকট্রিসিটি চলে যায় তখন আমার কানের কাছে একদল পোকা এমনভাবে আওয়াজ করছিল যে তাদের আওয়াজের কারণে আমার মনে হচ্ছিল আমি তাদের দেশে চলে গিয়েছি। আমার কেন যেন মনে হচ্ছিল আমি হারিয়ে যাচ্ছি। এই অনুভূতি আমি হয়তো কাউকে বোঝাতে পারবো না। এত বেশি শব্দ করছিল পোকাগুলো। শব্দ সহ্য করতে না পেরে আমি উঠে বসে মোবাইল রেখে 2 আঙুল 2 কানের ভেতর দিয়ে চেপে ধরি। ঠিক তখনই কোথা থেকে 1.5 মিনিটের মাথায় ইলেকট্রিসিটি চলে আসে এবং বাইরের বাল্বগুলো জ্বলে ওঠে। সাথে সাথে সেই পোকাদের করা ভয়ানক শব্দ মিলিয়ে যায়। আমি অবাক হয়ে গেলাম। আর কিছুক্ষণ হয়তো এই সাউন্ড চলতে থাকলে আমি পাগল হয়ে যেতাম। যাই হোক, সেদিন রাতটা কোনো রকমে পার করি। এই কিছুদিন আগে
আরও একটি কাহিনী ঘটে। তখন দিনের বেলা দুপুর 3টা বাজে। আমাদের বড় ঘরের খাটের ওপর শুয়ে শুয়ে ফোন ব্যবহার করছি। আমার পাশে আমার মা বসেছিল। আমাদের খাটের পাশেই ছিল আমাদের রুমের দরজা। আমি শুয়ে আছি, এমন অবস্থায় রুমের দরজাটা হঠাৎ করে একটা শব্দ করলো। মনে হয় কেউ রুমের ভেতরে ঢুকেছে। আমি শব্দটি শুনে খাট থেকে উঠে দরজা খুলে রুমের ভেতর গিয়ে দেখি কিছুই নেই। কিন্তু আমি তখনও রুমের ভেতর পুরোপুরি ঢুকিনি। কিছুক্ষণ পর আমি রুমের ভেতরে যাই এবং আমি বলি যে, এই তোমরা এখানে কি করছো? কে আছো? চলে যাও। এটা বলার সাথে সাথেই মনে হচ্ছিল রুমের ভেতর কেউ একজন আসলেই আছে। যখন আমি এই কথা বলি তার 2 সেকেন্ড পরই রুমের দরজাটা আবার একটা বিকট আওয়াজ করে, যেটা আমার মাও শুনেছে। আমি কি বলবো আমি বুঝতে পারছি না কেন এগুলো হচ্ছে। এত কিছু দেখার পরে আমার মা কিছুতেই এগুলো বিশ্বাস করছিল না। এগুলো নিয়ে যখন আমি বাবাকে বলি, এই বিষয় নিয়ে তিনি কোনো সাড়া দেননি। তারা এগুলো কিছুই বিশ্বাস করেন না, শুধু বলেন এগুলো নাকি আমার ভুল ধারণা। কিন্তু আমি জানি আমার সাথে প্রতি রাতে কি ঘটে। এখনো অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমি জানি না এর শেষ কোথায়। কি করব আমি নিজেও বুঝতে পারি না। আজকে এতটুকুই। ভালো থাকবেন। আমি বলবো যে এই ঘটনাগুলো যেগুলো আপনার বাবা মা শুনছেন কিন্তু খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, আপনি কিন্তু নিজেই কোনো হুজুরের কাছে গিয়ে কথা বলতে পারেন যদি আপনার মনে হয়, এবং আপনি চাইলে কিন্তু ডাক্তারের সাথেও কথা বলতে পারেন। দুটোই করে দেখতে পারেন এবং সমস্যা খুঁজে পেলে আসলে কি ঘটছে সেটা জানতে পারলে আমাদের জানিয়ে দেবেন। আশা করি আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। জানি আপনি সব সময় ভালোর তলে। আমি থাকি ঢাকায়। আমার গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ। 2016 সালে আমি আর সুমি পরিবারকে না জানিয়ে বিয়ে করি। আমি একটা বাসা নিয়ে থাকি। বিয়ের পর থেকেই আমার স্ত্রী ওর বাবার বাসায় থাকতো এবং পড়ালেখা করত। মাঝে মাঝে আসতো আমার বাসায়। বিয়ের 6 মাস পর 2 পরিবারকে আমরা জানাই আমরা বিয়ে করেছি। অনেক কিছুর পর 2 পরিবার মেনেও নিল। আমি চাকরি করতাম, ভালোই কাটছিল আমাদের বৈবাহিক জীবন। 2017 সালের 3 মে রাতে আমি শুয়েছিলাম। এমন সময় আমার ইমো নাম্বারে একটা কল আসে। আমি রিসিভ করে কথা বলতে থাকি। কল করেছিল একটি মেয়ে। অনেক কথা বলার পর আমি কল কেটে দেব এটা ভাবছি, কিন্তু পারছি না, কারণ সেই মেয়ের কণ্ঠস্বরের মধ্যে এক ধরনের মায়া আছে। আমার মনে হয় পৃথিবীর কোনো পুরুষ মানুষ পারবে না তার সাথে কথা না বলে থাকতে। বলতে বলতে রাত 1টা থেকে 3:30 বেজে যাওয়াতে আমি সকালে ডিউটি আছে বলে রেখে দেই। সেদিন আর ঘুম হলো না। মেয়েটার সাথে কথা বলার সময় জানতে পারলাম তার নাম রুনা। যাই হোক, এভাবে অনেক দিন কেটে যায়। আমি প্রতি রাতে রুনা মেয়েটার সাথে কথা বলি এবং কথা বলতে বলতে একটা সময় আমি রুনার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম। আর তাই ডিউটিতে ঠিকমতো যেতাম না এবং চাকরিটা আমার চলে যায় সেই কারণেই। চাকরি চলে গেলেও আমি খুব একটা চিন্তিত ছিলাম না। আমার জমানো টাকা ছিল, সেই জমানো টাকা দিয়ে আমি চলতে লাগলাম। এক সময় টাকা ফুরিয়ে যায়। আমি বাসা ছেড়ে আমার শ্বশুর বাড়ি গিয়ে উঠলাম। তখন প্রতি রাতে রুনার সাথে 2 থেকে 3 ঘন্টা কথা বলি। 2 থেকে 3 ঘন্টা কথা চলে। বিষয়টা আমার বাড়ির সবাই বুঝতে পারে। তারপর শ্বশুর শাশুড়ি এক সময় জেনে যায় আমি অন্য একটা মেয়ের সাথে কথা বলছি। এটা তারা মেনে নিতে পারেনি। প্রতিদিন আমার মোবাইল চেক করত। মোবাইল চেক করে সবাই অবাক হয়ে যেত। আমাকে কিছুই বলতো না।
হঠাৎ আমার শ্বশুর আমাকে বলে, ডাক্তারের কাছে চলো। কোনো প্রশ্ন না করে গেলাম। পরিচিত একটা হাসপাতাল, ওখানে যাবার পর আমার শ্বশুর ডাক্তারের সাথে অনেকক্ষণ কথা বলে আমাকে ভেতরে নিয়ে যায়। আমি যাই। যাবার পর ডাক্তার আমায় জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় তোমার কোনো সমস্যা আছে? আমি বলি, কই না তো। ডাক্তার কিছু টেস্ট দেন এবং কিছু ঘুমের মেডিসিন দিয়ে পরশু দেখা করতে বলে রিপোর্ট নিয়ে আসতে বলেন। রিপোর্ট নিয়ে যথারীতি ডাক্তারের কাছে যাই, আর ডাক্তার রিপোর্ট দেখে বলেন, ওনার তো কোনো সমস্যা নেই, ঘুমের ওষুধটা নিয়মিত করেন, ঠিক হয়ে যাবে। তো আমি বাসায় ফিরি। যথাক্রমে আমি রুনার সাথে কথা বলি। 2018-র প্রথম দিন, জানুয়ারি মাসের ওই দিন রাতে আমি আমার কিছু বন্ধু একসাথে ধূপখোলা মাঠে আড্ডা দেই। আড্ডা চলে রাত 2টা পর্যন্ত। বাসা দূরে ছিল না। যারা চেনেন, ধূপখোলা মাঠ থেকে আসগর আলী হাসপাতাল খুব একটা বেশি দূরে নয়। আমি বাসায় ফিরে দেখি আমার স্ত্রী ছাড়া বাকি সবাই ঘুমিয়ে গেছে। আমি রাতের খাবার খেয়ে বারান্দায় গিয়ে সিগারেট খাচ্ছি আর রুনার সাথে কথা বলছি। 1 ঘন্টা কথা বলে আমি ঘুমিয়ে পড়ি। রাত 4টা। আমি অনেক জোরে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আমার চিৎকারে আমার শ্বশুর, শাশুড়ি ও শালা দৌড়ে আসে। আমার রুমে আমার স্ত্রী সহ সকলে জিজ্ঞেস করে কেন আমি চিৎকার করছিলাম। আমি 1 গ্লাস পানি খেয়ে বলতে শুরু করলাম, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি কেউ মারা গেছে। আমি সহ অনেকে জুরাইন কবরস্থানে গিয়েছি মাটি দেওয়ার জন্য। লাশটা আমার কি হয়, কে, আমি বলতে পারবো না, কিন্তু আমি কবরে নামি লাশ শোয়াতে। লাশ নামিয়ে মুখ খুলে দেখি লাশটা আর কারো নয়, আমারই। লাল বর্ণ চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে এবং বলছে, খুব তাড়াতাড়ি এই কবরে আসবি। এই কথা বলে লাশটা আমার গলা টিপে ধরে। তখন আমি চিৎকার দিয়ে উঠি, আর সেই চিৎকার শুনে সবাই আমার ঘরে চলে আসে। আমি শাশুড়িকে এই ঘটনাটা খুলে বলি। শাশুড়ি আয়াতুল কুরসি পড়ে আমাকে ফু দিয়ে বলেন, ঘুমাও, সকালে দেখা যাবে কি হয়। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি ঘরের সোফায় সবাই বসে কি যেন পরামর্শ করছে। আমাকে দেখে একদম চুপ হয়ে যায়। আমি জিজ্ঞেস করলে বলে, এমনিতে কিছু কথা বলছি সবাই মিলে। তার কিছুক্ষণ পর আমার শ্বশুর বাইরে চলে যান। সারাদিন কাটানোর পর সন্ধ্যায় আমার শ্বশুর একজন হুজুরকে নিয়ে ঘরে ঢোকেন। হুজুর এসে আমাকে সালাম দিয়ে একটা পানি ছিটিয়ে দেয়, আর তারপর থেকেই আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরে পরদিন সকালে। জ্ঞান ফেরার পর আমি বাথরুমে যাই, আর বাথরুম থেকে শুনতে পাই আমার শ্বশুর শাশুড়ি আমার স্ত্রীকে বুঝাচ্ছে ও যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমি হতবাক হয়ে শুনছি ওনাদের কথা। তারপর বিকেলবেলা একটা উকিল আসে ওদের বাসায়। উকিল সবাইকে একসাথে জড়ো করে এবং আমার কাছ থেকে সাইন করিয়ে নেয়। আমি যেন কেমন হয়ে গেছি। আমি রুমে ঢুকে আমার জামা কাপড় গুছিয়ে আমার স্ত্রীকে বললাম, কিছু টাকা হবে, আমি গ্রামে গিয়ে পাঠিয়ে দেব। আমার স্ত্রী কাঁদতে কাঁদতে আমার হাতে 3000 টাকা দিয়ে অন্য রুমে চলে যায়। আমি কিছু ভেবে না পেয়ে বাসা থেকে নেমে আমার এক বন্ধুকে ফোন দিয়ে বললাম আমায় যেন সায়দাবাদ বাস স্ট্যান্ডে নিয়ে যায়। যথারীতি আমি বাসে উঠি। বাস চলছে তার আপন গতিতে। আমি যেন জীবন্ত এক লাশ হয়ে বাসে বসে আছি। রাত তখন 10টা 16 মিনিট। আমার বাস থেকে নামতে হবে। নেমেই একটা সিএনজি নেই আমার বাসার উদ্দেশ্যে। সেতুভাঙ্গা থেকে কীর্তনিয়ার হাট যাবার পর সিএনজি আর যাবে না বলে হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আমার মনে হয় আমার পেছনে কেউ একজন আছে, কিন্তু আমি ভালোভাবে জানি রাতের বেলায় পিছু তাকাতে নেই। তাই আমি পকেট থেকে সিগারেট বের করে খেতে খেতে বাড়ি যাই। এমন সময় একটা নারী কণ্ঠ আমায় বলতে লাগলো, ঢাকা থেকে তো এনেছি, তোর মায়ের সামনে তোকে মারবো বলেই এনেছি। এই কথা শুনে আমি যেন আমার সাথে যা ঘটে যায় তা ভুলে যাই। আমার কপাল ঘামতে থাকে। হাঁটতে হাঁটতে এক সময় আমি দেখি আমার পাশের জমি থেকে কথা ভেসে আসছে। কে মারবি ওকে? ওকে মারবি কে? এই কথা শুনে আমি জমির দিকে তাকাতেই দেখি হঠাৎ 7-8টা মানুষরূপী কিছু আমার এত কাছে চলে এসেছে। আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরে দেখি আমার মা আমার পাশে বসে হাত পাখা দিয়ে আমায় বাতাস করছে, আর আমার বাড়িতে মানুষের ঢল। পরক্ষণে শুনতে পেলাম আজান। আজান শুনে মাকে জিজ্ঞেস করছি, কিসের আজান দিচ্ছে মা? বললেন, আসরের আজান।
তারপর আমি মাকে জিজ্ঞেস করলাম, আমি বাড়িতে আসলাম কি করে? তখন মা বললেন, তোর কাকা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি আসছিল, এমন সময় দেখে জমিতে কিছু একটা নড়ছে। তোর কাকা লাইট জ্বালিয়ে তোকে দেখতে পায়। তোর পা থেকে তখন তাজা রক্ত ঝরছিল, তাই তোর কাকা পাশের বাড়ি একজনকে সাথে নিয়ে তোকে বাড়িতে নিয়ে আসে। তুই ব্যথায় কাতরাচ্ছিলি, তারপর ডাক্তার এনে তোর পায়ে ব্যান্ডেজ করানো হয়েছে। আর সকালে চৌমোহনীর বড় মসজিদের হুজুর এসে তোকে দেখে বলে গেছে সন্ধ্যায় আবার আসবে। এতক্ষণে আমি আমার স্ত্রীর সাথে ঘটা সব ঘটনা খুলে বলি। কথাগুলো শুনে সবাই অনেক কান্নাকাটি করে। আমার ছোট বোন আমার জন্য খাবার এনে আমাকে খাইয়ে দিচ্ছিল। এমন সময় হুজুর চলে আসে। হুজুরকে নাস্তা দেয়া হলে হুজুর খেতে খেতে মাগরিবের আজান দিয়ে দেয়। তারপর আর কিছু আমার মনে নেই। রাত 1:30। আমি জ্ঞান ফিরে পাই। জ্ঞান ফিরে শুনতে পাই হুজুর বলছে, পরা পানি আর তাবিজটা যেন সাথে রাখি সব সময়। আর কিছু না বলে আমার ভাবিকে বলি, আমার খুব ক্ষুধা লেগেছে। ভাবি বললেন, যা হয়ে গেছে ক্ষুধা তো লাগারই কথা। আমি খাবার খেয়ে খুব অল্প সময়ের মাঝে ঘুমিয়ে পড়ি। সকাল 7টায় আমার ঘুম ভাঙে। তারপর ঘর থেকে বের হয়ে দেখি আমাদের বাড়িতে রাতে মনে হয় ঝড় বয়ে গেছে। যেখানে সেখানে গাছের ডাল আর পাতা পড়ে আছে। আমি বাড়ির পেছনে গিয়ে একটা সিগারেট খেয়ে বাড়িতে ঢুকতেই আমার ছোট বোন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কাঁদছিস কেন, বল। গতকাল রাতে যা হয়েছে এবার শুনুন। প্রথমে হুজুর ফোন দিয়েছিল ভাবিদের বাসায়। ফোন দিয়ে জানতে চাইল কি হয়েছিল উজ্জ্বলের সাথে। ভাবির মা বলল, আমি নাকি সারাদিন মোবাইলে কথা বলি এবং ফোন কেটে ফোন রাখলে ওরা চেক করে দেখে কারো সাথে আমি কথা বলিনি। ওরা যেসব ডাক্তার দেখিয়েছিল সেখানেও কোনো ধরা পড়েনি। ওরা যেদিন রাতে আবিষ্কার করলো যে আমি স্বপ্ন দেখেছি, কোনো ইমাম সাহেবকে বাসায় নিয়ে আসে ওরা। ওই হুজুর নাকি বলেছিলেন কারোরই সাধ্য নেই এই জিনকে এর শরীর থেকে আলাদা করে। বেশি দিন নাকি আমি বাঁচব না। এসব কথা শুনে হুজুর ওনাদেরকে ধমক দিয়ে বলতে লাগলেন, কে কি বলেছে আর আপনারা এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন? তারপর ফোন কেটে হুজুর বলতে লাগলেন, এই জিন অনেকদিন ধরে উজ্জ্বলকে খুঁজছিল, আর যখনই খুঁজে পেল তখনই যোগাযোগটা হলো ফোনের মাধ্যমে। তারপর বাড়িতে আসার সময় যখন একা পেল তখনই মেরে ফেলতো যদি ওর কাকা ওকে না দেখতে পেত। এই জিন ওর পিছু নিয়েছিল। ও যখন আমার সাথে কাজ করতো তখন উজ্জ্বল আর আমি একটা বাড়িতে যাই জিনে ধরা এক মহিলাকে ট্রিটমেন্ট করতে। ওই দিন ওখানে 4টা জিন ছিল, তার মাঝে উজ্জ্বল তাদের এক বাচ্চাকে মেরে ফেলেছিল। আমরা যখন রোগী দেখতে গেলাম প্রথমে আমরা একটা গণ্ডি কাটি, আর সেই গণ্ডিতে জিনদের একটা বাচ্চা আটকে গেল। উজ্জ্বল তো জানতো না, তাই সে ওই বাচ্চা জিনের বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়েছিল, তাই সেই বাচ্চা জিনটি মারা যায়। সেদিন আমরা জিনদের তাড়াতে সক্ষম হই আর বাসায় ফিরে আসি। তারপর আমি উজ্জ্বলকে একটা তাবিজ দেই আর বলি এই তাবিজ যেন কোনোদিন হাতছাড়া না করা হয়। কিন্তু ও তাবিজটা কখনোই পড়েনি, তাই আজ এই অবস্থা। যাই হোক, আপনারা আমাকে এক গ্লাস পানি দিন। হুজুর সবাইকে বলতে লাগলেন, যে যাই বলুক আর যাই হয়ে যাক আপনারা ঘর থেকে বের হবেন না, আর সবাই আয়াতুল কুরসি পড়তে থাকেন। এই বলে হুজুর আমাদের বাড়ির পেছনে খালি মাঠে চলে গেলেন আর বললেন তিনি যে বড় একটা কাঁচের বোতল জোগাড় করতে বলেছিলেন সেটা জোগাড় করা হয়েছে কিনা। আম্মু জানলেন হয়েছে। আমি ডাকলে ওর কাকাকে দিয়ে বোতলটা পাঠিয়ে দেবেন, হুজুর বললেন। হুজুর যাবার পর আমাদের বাড়িতে ঝড় শুরু হয়ে যায়। 2 ঘন্টা পর হুজুর ডাক দিলে কাকা বোতল নিয়ে গেলেন এবং জিনগুলোকে হুজুর বোতলে ভরে ফেলেন। আমি এক সময় ওই হুজুরের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তার সাথে আমি অনেক কিছু দেখেছি। এই ঘটনা সিলেক্টেড হলে আমি সেই ঘটনাগুলো লিখতে বসব। যাই হোক, সুস্থ হবার পর আমার প্রাক্তন স্ত্রী অনেক করে আমার কাছে আসতে চেয়েছিল, কিন্তু আমি আর সাড়া দেইনি। এখন আমি অনেক সুখে আছি। রাসেল ভাই, সময় স্বল্পতার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব হলো না। আমি VSK উজ্জ্বল, ঢাকা কদমতলী রায়ের বাগ থেকে বলছি। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব। তবে ছোট্ট করে বলতে চাই, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, জানি পরওয়ারদিগারের অসীম কৃপায় ভালো আছেন। 2016 সাল থেকে আপনার সাথে আছি। প্রতি রাতে ঘুমানোর আগে আপনার মুখ থেকে অদ্ভুত সব ভুতুড়ে ঘটনা শুনে ঘুমানোটা যেন অভ্যেসে পরিণত হয়েছে। যে মানুষটা আমাদেরকে এত ভালো রাখে তার জন্য একটা ইমেল হতেই পারে। মধ্য দুপুর, সূর্যটা মেঘের আড়ালে ঢাকা পড়ল। সারা গ্রাম যেন অন্ধকারে ছেয়ে গেছে। পশ্চিম আকাশটা ভয়ঙ্কর শব্দে গর্জে উঠল। শুরু হলো বৃষ্টি। লিখতে বসেছি আমি মোহাম্মদ বাদল সরকার, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মহলক্ষ্মীপাড়া গ্রাম থেকে। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনা 1। ঘটনার সময়কাল 2008। ঘটনাটি ঘটে আমার সাথে। বর্ষাকাল, চলছে পাটের মৌসুম। গ্রামের প্রতিটি জমিতে যেন পাট চাষ হয়েছে। পাট কাটার উপযোগী সময় টানা 4-5 দিন বৃষ্টি হওয়াতে গ্রামের মেঠো পথ, জমি জমা মোটামুটি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। রাস্তায় হাঁটু অবধি পানি উঠে গেছে। ছোটখাটো বন্যার পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনাটা ঠিক তখনকার। আমার বড় ভাই, নাম ইব্রাহিম খলিল, একজন হুজুর মানুষ, তবে মাছ ধরার প্রতি খুবই আগ্রহী। আমাদের বাসার সাথেই ব্রিজ থেকে পশ্চিম দিকে সোজা চিকন রাস্তা শুরু। রাস্তার মাঝে 200 বছরের পুরাতন তেঁতুল গাছ। মোটামুটি বন্যা হওয়ায় ব্রিজের ওপরেই আড্ডা চলছে আশেপাশের মানুষদের। একদিন দুপুরবেলা আমাদের ব্রিজের পাশে বড় ভাইয়া বড় কারেন্ট জাল পেতে মাছ ধরছিলেন। আমি আমার বন্ধু আরিফ পাতিল নিয়ে ব্রিজের ওপরে বসেছিলাম। জাল টেনে ব্রিজের ওপরে উঠতেই দেখতে পেলাম 3-4টা শোল মাছ, মাগুর মাছ পড়েছে। মাছগুলো পাতিলে ভর্তি করে বাসায় নিয়ে রেখে দিলাম। যথারীতি আমি আর আরিফ ব্রিজের এক কোণে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম একটা গোখরা সাপ ব্রিজের কর্নার দিয়ে এলো পাথাড়ি বাসার ভেতরে ঢুকছে। পাশেই গরু বাঁধা ছিল। ওখান থেকে বাঁশ নিয়ে সজোরে সাপের মাথায় আঘাত করলাম। বাঁশের মাথায় করে ব্রিজের ওপরে নিয়ে আসলাম। তেঁতুল গাছ থেকে কতগুলো কাক কাকা শব্দে ভীষণ জ্বালাচ্ছিল। আরিফ বলল, দাদার মুখ থেকে শুনেছি সাপের মাথায় এবং লেজে গোবর দিলে সাপ আবার সুস্থ হয়ে যায়। তাই করলাম। সাপের মাথায় এবং লেজে গোবর লেপটে দিয়ে হাসতে লাগলাম। 10-15 মিনিট পর সাপটি ঠিকই মাথা নাড়া দিয়ে ধীরে ধীরে চলতে শুরু করলো। আমি আরিফ তো অবাক। আরিফ বলল, ছেড়ে দে, বাঁচতে পারলে বাঁচুক। সাপটি খালের কিনার দিয়ে তেঁতুল গাছের দিকে চলে গেল। তার 2 দিন পর বাড়িতে বিচিত্র রকমের পরিবেশ সৃষ্টি হলো। একদিন রাতে সবাই পুরো বাড়িতে গোবর পচা গন্ধ অনুভব করলাম। সকালে উঠে যা দেখলাম, পুরো বাড়িতে গোবরের ছড়াছড়ি। পুরো উঠোনে কারা যেন গোবর লেপটে চলে গেছে, কিন্তু তার কোনো কিছুই কেউ বুঝতে পারল না। এভাবেই কয়েকদিন চলতে থাকলো। তারপর থেকে আমার জীবনে নেমে এলো কালো অধ্যায়। খালে জমিতে পানি বাড়তে থাকায় একদিন দুপুরবেলায় আমি, আরিফ, চাচাতো ভাই আলামিন 4টা মোটা কলা গাছ কেটে ভেলা বানালাম। পরদিন বিকেল 3-4টার সময় ভেলায় চড়ে আমরা 3 জন শাপলা শালুক ওঠানোর জন্য খালের কিনার ঘেঁষে নিচু জমিতে ঢুকলাম। ওই সময়টায় এলাকার জমিগুলো বিলে পরিণত হয়। যথারীতি আমি আর আরিফ ভেলা থেকে নেমে শাপলা শালুক ওঠাতে লাগলাম। আলামিন ভেলাতেই বসা ছিল। শালুকের পাতা ছুঁয়ে ডুব মেরে শালুক উঠাতে লাগলাম। একবার আমি ডুব মেরে শালুক ওঠানোর সময় যা দেখলাম তা যেন পৃথিবীর কারো সাথেই না ঘটে, কেউ যেন না দেখে।
এখনো মনে হলে গা শিউরে ওঠে। যেই পানিতে ডুব দিয়েছি দেখলাম মানুষের মতো একটা মাথা, সারা মুখে মাথায় গোবর মাখানো, শুধু বড় বড় দুইটা চোখ বের হয়ে আছে। সে আমার গলা চেপে ধরল। পানির নিচে ধস্তাধস্তি শুরু করলাম। একসময় আমার হাত পানির ওপরে থাপড়াতে লাগলো। আলামিনের নজরে পড়তেই সে তড়িঘড়ি করে ভেলা থেকে নেমে আমায় টেনে ওঠালো। দেখলো আমার চোখ রক্তবর্ণ হয়ে গেছে, মুখে শালুকের আঁটি দেয়া। ও টেনে বের করলো। ততক্ষণে আরিফও আমার কাছে চলে এসেছে। কি হয়েছে জিজ্ঞেস করলো ওরা। সবকিছু বললাম। তারপর বাড়ি চলে এলাম। তারপর একদিন রাত আনুমানিক 11টা আমাদের উপজেলা থেকে বাড়ির দিকে রওনা দিলাম। প্রায় 11:30টার দিকে আমাদের গ্রামের যে দোকানপাট সেখানে এসে নামলাম। বলে রাখি, আমাদের বাড়িতে যাওয়ার জন্য আমাদের দোকানপাট থেকে স্কুলের মাঠ হয়ে চিকন সরু রাস্তা দিয়ে সোজা উত্তর দিকে চলে যেতে হয়। 10 মিনিটের রাস্তা। অটো ভাড়া মিটিয়ে দিয়ে যেই স্কুলের মাঠে আসলাম, কেমন যেন একটা গোবর পচা গন্ধ অনুভব করলাম, যে গন্ধটা আমাদের বাড়ির মানুষ কয়েকদিন ধরে পাচ্ছে। আচমকা ভেতরে ভয় ঢুকে গেল। স্কুলের জানালাগুলো কারা যেন প্রচণ্ড রকমের শব্দ করে ভেঙে ফেলছে। আল্লাহর নাম নিয়ে হাঁটতে লাগলাম আর 4 কুল পাঠ করতে লাগলাম। স্কুলের কিনার ঘেঁষেই ছিল কদম গাছ। চাঁদের আলো থাকায় তার উপর নজর পড়তেই দেখলাম মানুষের মতো একটা অবয়ব পা দুটো ওপরের দিকে, হাত দুটো নিচের দিকে দিয়ে কাঠ বেড়ালির মতন কদম গাছ আঁকড়ে ধরে বসে আছে। দেহ থেকে মাথাটা যেন 3 গুণ বড়। মুখ চোখ বলতে কিছুই ছিল না, পাতিলের মতো গোল ছিল মাথাটা। আমি ঠাঁই দাঁড়িয়েছিলাম, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। কদম গাছ থেকে চড়চড় করে নিচের দিকে নেমে মাথাটা ঘুরিয়ে একবার তাকালো আমার দিকে। তারপর 2 লাফে পাট খেতে ঢুকে গেল। ভয়ে জ্ঞান হারাবার অবস্থা আমার। আল্লাহর নাম নিয়ে আবার হাঁটতে লাগলাম। বাড়ির যে রাস্তা তাতে হাঁটু অবধি পানি ছিল, তাই দৌড়াতে পারছিলাম না। রাস্তার দুপাশেই ছিল পাট ক্ষেত, তাই অন্ধকারে যতটুকু সম্ভব পা চালাতে লাগলাম। পানিতে হাঁটার শাঁ শাঁ শব্দ হচ্ছিল। গোবর পচা গন্ধটা যেন আরো তীব্র হতে লাগলো। হঠাৎ অনুভব করলাম আমার পেছনে কেউ আসছে। পানিতে কারো পায়ের হাঁটার শব্দ। আমি থেমে গেলে ওই শব্দটাও থেমে যায়। পাট গাছের জন্য অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। এবার আল্লাহর নাম নিয়ে পানির মধ্যে দিয়েই দৌড়াতে শুরু করলাম। বাড়ির পাশে এসে যেন হাঁফ ছেড়ে বাঁচলাম, কিন্তু বাড়িতে কাউকে কিছু বললাম না। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু তখনও অনেক কিছু বাকি ছিল। পরদিন বাবার সাথে সারাদিন পাট গাছ কেটে সন্ধ্যাবেলায় গামছা কাঁধে দিয়ে পুকুর পাড়ে গেছি গোসল করতে। সবে মাগরিবের আজান শেষ হয়েছে, তবে এখনো পুরোপুরি অন্ধকার হয়ে যায়নি। বাড়ি থেকে আমাদের পুকুরটা বেশ দূরে ছিল। পুকুর পাড়ে ঢুকতেই দেখলাম মানুষের মতো একটা অবয়ব, তবে স্বাভাবিক মানুষের চেয়ে 2-3 হাত লম্বা হবে। মাথায় গোল একটা ক্যাপ পরা, উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তখনও গোবর পচা গন্ধটা নাকে আসছিল। আমি বললাম, কে? আর কিছুই বলতে পারলাম না। অবয়বটা আমার দিকে ঘুরে দাঁড়ালো। পুরো মুখে গোবর মাখানো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, রক্তিম লাল হয়ে আছে। চিৎকার দিতে চাইলাম, কিন্তু কোনো সুর বা কোনো ভাষা আমার মুখে আসছে না। কেউ মনে হচ্ছে আমার গলা চেপে ধরেছে। একটু পরেই শুরু হলো ধস্তাধস্তি। মনে মনে আল্লাহর নাম নিতে লাগলাম। ভাবতে লাগলাম, আজ হয়তো আর বেঁচে ফিরতে পারবো না। এক সময় জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতেই নিজেকে বাড়িতে আবিষ্কার করলাম। বাবা, হুজুর, ভাইয়া বসে আছে। পাশের বাড়ির হক চাচা দেখতে এসেছে। শুনতে পেলাম হক চাচা নাকি মাগরিবের নামাজ পড়তে অজু করার জন্য পুকুরের পাড়ে গিয়ে দেখেন আমি অচেতন অবস্থায় পড়ে আছি। আমার বুক গলাকে যেন খামচে দিয়েছে। পুরো শরীরে বিশ্রী রকমের গোবর মাখানো। হক চাচা দ্রুত খবর নিয়ে আসেন আমাদের বাড়িতে। আমার পুরো শরীর পরিষ্কার করে ঘরে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 ঘন্টা পর আমার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে কি হয়েছিল জানতে চাইলে আমার সাথে যা যা এতদিন ঘটেছে আমি সব কিছু সবাইকে খুলে বললাম। শুনে সবাই হতভম্ব। শুনতে পেলাম ভাইয়া ইতোমধ্যে ভাইয়ার পরিচিত একজন হুজুরকে খবর দিয়েছে। সঙ্গত কারণে হুজুরের নাম বলতে পারলাম না।
তিনি আমাদের পাশের গ্রামে ছিলেন। তার কিছু শিষ্য জিন ছিল, যার কারণে তিনি প্যারানর্মাল টাইপের বিষয়গুলো নিয়ে ভালো চিকিৎসা ও পরামর্শ দিতে পারতেন। রাত 10টা বাজে হুজুর আমাদের বাড়িতে পৌঁছান। হুজুরকে সবকিছু খুলে বলা হলো। আমাকে ঝাড়ফুঁক দিয়ে একটা তাবিজ দিলেন। হুজুর বললেন আমি যেন কিছুদিন সন্ধ্যার পর ঘর থেকে বের না হই, আর বললেন তিনি এখন কিছু বলতে পারবেন না, আগামীকাল সন্ধ্যায় এসে সবকিছু বলবেন। হুজুর চলে যান। পরদিন বিকেলবেলায় হুজুর আবার আসেন। এসে তিনি যা বলেন তা শুনে আমাদের পরিবারের সবাই থ হয়ে যায়। বিষয়টি এমন, আমাদের বাড়ির পাশে যে তেঁতুল গাছ আছে তাতে একজন বুড়ি জিন তার 2 নাতনিকে নিয়ে 20 বছর ধরে আছেন। তাদের মাছের প্রতি ভীষণ ঝোঁক। যেদিন ভাইয়া শোল মাছ ধরে বাড়িতে নিয়ে আসছিলেন, বুড়ি জিন তার 2 নাতনিকে নিয়ে সেটা দেখতে পান তেঁতুল গাছ থেকে। লোভ সামলাতে না পেরে তার এক নাতি গোখরা সাপের বেশ ধরে বাড়িতে প্রবেশ করে এবং আমার হাতে মার খায়। মাথায় এবং লেজে গোবর দেয়ায় জিন ও তার নাতি নাকি প্রচণ্ড রেগে যায়। মার খাওয়া জিনটি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, কিন্তু এখনো বেঁচে আছে, আর তাই তার ভাই প্রতিশোধ নেয়ার জন্য আমাদের পেছনে লেগেছে, আমাদেরকে মারবে, যার কারণে পুরো বাড়িতে সবসময় গোবর পচা গন্ধ। এগুলো জিনদেরই কাজ। অনেকবার সুযোগ পেয়েও নাকি আমায় মারতে পারেনি। এসব কিছু হুজুর জানতে পারেন তার শিষ্য জিনের মাধ্যমে। হুজুর জিনদের চলে যেতে বলেন, কিন্তু জিনরা আমার কোনো ক্ষতি না করে যাবে না বলে জানায়। হুজুর নানান রকম ভয় ভীতি দেখিয়ে তাদেরকে বিদায় করে এবং 7 দিনে 3টি করে ইলিশ মাছ তেঁতুল গাছের গোড়ায় তাদের দিতে হয়। বাবা 7 দিন 3টা ইলিশ মাছ সেখানে দিয়ে আসেন। এরপর আমার সাথে আর কিছুই ঘটেনি। এই ঘটনাটি সিলেক্টেড হলে জানাতে বলেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি যারা শুনছেন তাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এবার অডিও ক্লিপে যাব। আশা করছি অডিও ক্লিপটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন।
তখন ওর লাস্ট মোমেন্টে যে আগের দিন যে খিচুনিটা হয় সেটা কিন্তু তখন আর ওই দিন হয়নি। মানে ও তো ওই দিন এত বেশি ভয় পাইছে যে ওই ভয়ের কারণে ও উঠে বসে গেছে, বসে উঠে ওর চুল ধরে চিৎকার করতেছে। ওর হাজব্যান্ডকে ডাকলো চিৎকার করে, ভাইয়া দৌড় দিয়ে চলে আসলো। মানে ভাইয়া মধ্যরাতে এত জোরে চিৎকার হলে তো মানুষ স্বাভাবিকভাবে ভয় পাবে। ভাইয়া দৌড় দিয়ে চলে আসে এবং এসে দেখে যে রুম সম্পূর্ণই স্বাভাবিক, কিন্তু ও হচ্ছে আপনার পায়ের মধ্যে মাথা দিয়ে বসে একদম মাথা পায়ের মধ্যে ঢুকিয়ে তারপর হচ্ছে কান্না করছে। মানে ও কোনো কিছু হাইড করছে বা কোনো কিছু দেখতে চাচ্ছে না, এমন চিৎকার করে করে কান্না করতেছে। তখন আর কি ও ভাইয়াদেরকে বিষয়টা বলে এবং আন্টিকে বিষয়টা বলে। তখন আন্টি বললো যে কোথায়, আমি তো ঘুমিয়েছিলাম, তো এরকম কিছুই ফিল করিনি। তো আন্টি আবার বললো যে এটা হয়তো তোমার হ্যালুসিনেশন হচ্ছে বা তুমি হয়তো ভুল দেখছো। কিন্তু ওর প্রশ্ন হচ্ছে যে আমি যদি ভুল দেখি, আমি আজকে ভুল দেখবো, কিন্তু আমি গতকালকেও ভুল দেখবো না। আর আমি যদি গতকালকে ভুল দেখি, সেম জিনিসটা আমি আজকে কোনোভাবেই দেখার প্রশ্ন আসে না। কেননা গতকালকে আমার দেখা মাত্রই আমার খিচুনি চলে আসে, এবং আজকে যার কারণে আমি স্টে করতে পারছি এবং তোমাদেরকে ডাকতে পারছি। তো এই ঘটনা শোনার পরে আর কি এর পরের দিন ওর শাশুড়িকে নাকি জানানো হয়। তখন ওর শাশুড়ির বক্তব্যটা এমন ছিল যে অসময়ের জিনিস নাকি এরকমই হয়, মানে অসময়ে যদি কোনো কিছু চলে আসে সেটা নিয়ে নাকি এরকমই বিপদ হয়। অশরীরী দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু। ভূত.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। 14 ফেব্রুয়ারি আমাদের জন্মদিন, এবং তার মাঝেই আমরা যদি চাই যে আপনারা আমাদের সাহায্য করবেন, পাশে দাঁড়াবেন, আমরা ভূত.com-এর ঘটনা বা ভূত.com-এর কথা সবাইকে জানাতে চাই। আর সেই জন্য যারা ঘটনা শুনছেন তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে খুব দ্রুত গতিতে আমরা এগিয়ে যেতে পারি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই।
এটা ফার্স্ট ভূত এফএমে ভয়েস দেওয়া। আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনার আসলে অনেক বড় ফ্যান। আর ঘটনাটা যদি সিলেক্ট হয়, আমার কাছে আরো ঘটনা আছে, আমি পাঠিয়ে দেব। আমার সবার উদ্দেশ্যে বলবো যে সবাই ভূত এফএমের পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ঘটনাটা যদি সিলেক্ট হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আপনি ইচ্ছা করলে আপনার নিজের ইচ্ছা মতো এটাকে লিখে আপনি পড়ে শোনাতে পারবেন। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। অসংখ্য ঘটনা রেগুলার পাই। সব ঘটনা আমি যেমন পড়ি, কিছু কিছু ঘটনা আমি আপনাদের মাধ্যমে পড়াই। অর্থাৎ আপনারা যদি ইন্টারেস্টেড হন, আপনাদের মধ্যে অনেকে কিন্তু আমার সঙ্গে অংশগ্রহণ করে ঘটনা পড়তে পারেন। তেমনই একজন সুমন, এবং সুমন একটি ঘটনা আজকে আমাদের শোনাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই।
পরে অবশ্য জানতে পারলাম আমাদের কাছের কেউই আমাদের উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল সম্পত্তির জন্য। হুজুর আমাদের নামটা বলেননি। তো রাসেল ভাই, এই ছিল আমার ফ্রেন্ডের ঘটনা। ভুলগুলো ক্ষমা করবেন, আর আমার ঘটনা সিলেক্ট হলে আমাকে একটু ইমেল করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো একটা ঘটনা নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা প্রতি বৃহস্পতিবার যেমন ফিরে আসি, তেমনি ফিরে আসি প্রতি শুক্রবার এবং ফিরে আসি রবিবার ও মঙ্গলবার। এছাড়াও আমাদের কিছু শর্টস আমরা আপলোড করি। সুতরাং সব কিছুর নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।